এতদিনেও দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন চড়ার সৌভাগ্য আমাদের হয়নি। তবে এখন যেখানে আছি, এই প্রপার্টির দৌলতে টয় ট্রেন থিম হেরিটেজ ডাইনিং এরিয়ায় বসে ডিনার করার এক্সপিরিয়েন্স করতে পারছি। তবে দাবি করে বলতে পারি, গোটা নর্থ বেঙ্গলের মধ্যে এটাই একমাত্র প্রপার্টি যেখানে আপনারা এলেও এই সুযোগ পেয়ে যাবেন। অফবিট কালিম্পং এর এই সামথার জায়গাটা এখন বেশ পপুলার। তবে এই সামথার গ্রিনারি হোমস্টে কিন্তু একেবারে নতুন তৈরি হয়েছে, আর আমাদের চ্যানেলেই আপনারা প্রথম দেখছেন। এখানে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খুব এনজয় করতে পারবেন। তার একটা কারণ তো আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন, বাকিগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আগে প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে মেন গেট। যদি একেবারে বাইরে থেকে দেখায়, এটা কাঁচা রাস্তা এখন আছে, পরে ঠিক হয়ে যাবে, পাকা হয়ে যাবে। আর একটা বাঁক নিচে নামলেই মেন রাস্তা পড়বে। ছোট থেকে বড় যে কোনো গাড়ি কিন্তু একদম প্রপার্টি পর্যন্ত চলে আসে। আর এই হোমস্টের একটা থিম রয়েছে, যেটা দেখে বুঝতেই পারছেন, স্টেশন রিলেটেড। টয় ট্রেন রয়েছে এখানে, প্ল্যাটফর্মের যে বোর্ড হয় সেটা রয়েছে, সামথার গ্রিনারি লেখা। আর এখান দিয়েই ওই বিল্ডিং এ যাওয়ার রাস্তা। তবে কিছুটা সিঁড়ি ভাঙতেই হবে। এই যে সামনে বাইরে থেকে যদি ওভারঅল প্রপার্টিটা একটু বুঝিয়ে দিই, মেন গেটের পাশে এখানে দুটো কটেজ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। তার পাশেই আছে টয় ট্রেন, এখানে টিকিট কাউন্টার হবে, খুব ইন্টারেস্টিং। আর যে বিল্ডিংটা এখন চালু আছে, অর্থাৎ আপনারা এলে যেখানে থাকবেন, সেটা হচ্ছে এই হচ্ছে মেন বিল্ডিং। তার ঠিক পাশেই হচ্ছে ওনারের রেসিডেন্স। এবং এটার প্রতি আমার কেন, যেই আসে তারই লোভ হয়, এত সুন্দর দেখতে এটা। এবং ওইদিকে আরো কিছু রয়েছে বাচ্চাদের খেলার জন্য, ওগুলো পরে দেখাচ্ছি। তার আগে এই যে নিচে যেটা বললাম, বয়স্কদের কথা মাথায় রেখে যাতে সিঁড়ি ভাঙতে না হয়, তার জন্য কিন্তু এখানে 3-4টে কটেজ বানানো হচ্ছে। এটাই হচ্ছে রুম নাম্বার 1, কাপলদের জন্য বেশ ভালো রুম এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আমরা এই রুমটাতে ছিলাম, তাই একটু মেসি হয়ে রয়েছে, এটা দেখাচ্ছি না। তার ঠিক পাশেই রয়েছে মেন গেট। এখানে টোটাল 3টে রুম আছে, দুটো তিস্তা ভিউ রুম এবং একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তার আগে দেখিয়ে দিই যে এখানে ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু দুর্দান্ত দেখতে, এবং ফ্যামিলি বা গ্রুপ এলে কিন্তু যদি আপনারা এই 3টে রুমই নিয়ে নেন, আপনাদের জন্য বেশ ভালো হবে। তো এটা হচ্ছে রুম নাম্বার 2। রুম নাম্বার 2টা আপনাদেরকে একটু ডিটেলে দেখিয়ে দিই। প্রতিটা রুম কিন্তু দারুণ প্রিমিয়াম। একদম প্রথম থেকে দেখাতে শুরু করি। এখানে একটা কাবার্ড আছে, তার পাশে লাগেজ সেকশন, এবং দেখতে পাচ্ছেন একটা বড় কিং সাইজ বেড আছে। বেডের দুপাশে দুটো সাইড টেবিল এবং দুটো বড় বড় উইন্ডো আছে, যেখান থেকে কিন্তু আপনারা তিস্তার সম্পূর্ণ ভিউ পেয়ে যাবেন। তার সাথে কিন্তু পাহাড়ের ভিউ তো আছেই। এখানে একটা মিরর আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, রুমের মধ্যে চলাফেরার জন্য স্লিপারও দেওয়া আছে, এবং এখানে একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ এই রুমে কিন্তু 3 to 4 পার্সন আরামসে থাকতে পারবেন। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা থেকে বুঝতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, মানে বাংলা কথায় ঝাঁ চকচকে, এবং সমস্ত ধরনের মডার্ন ফেসিলিটিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ওয়েস্টার্ন কোমোড থেকে শুরু করে বেসিন, মিরর, সমস্ত কিছু আছে। আর এটা হচ্ছে রুম নাম্বার 3, একটা ডাবল বেডেড রুম, তার সাথে অ্যাটাচড ব্যালকনি এবং সাথে তিস্তা ভিউ। আগের রুমটা ডিটেলে দেখিয়েছি, প্রতিটা রুম কিন্তু একই কোয়ালিটির, একই ক্যাটাগরির এবং মডার্ন ফেসিলিটিস যুক্ত। আর এটা হচ্ছে রুম নাম্বার 4, একদম বিছানা থেকে বসে বসে শুয়ে শুয়ে কিন্তু সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ। তার সাথে এটা হচ্ছে একটা ট্রিপল বেডরুম। এই 3টে রুম যদি কোনো ফ্যামিলি বা গ্রুপ নেন, তাহলে কোনো প্রাইভেসি ইস্যু হবে না, কারণ ওপরে যাওয়ার সিঁড়ি এখান দিয়েও রয়েছে, আবার বাইরে দিয়েও রয়েছে। আপনারা চাইলে নিজেদের মধ্যে এখানে থাকতে পারেন। ফার্স্ট ফ্লোরে টোটাল 4টে রুম আছে। এদিকে আছে রুম নাম্বার 5, এটা হচ্ছে রুম নাম্বার 6, তার পাশে রুম নাম্বার 7 এবং রুম নাম্বার 8। প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে, এখন হালকা কমেছে। এবং আপনারা জানেন যে বর্ষায় পাহাড়ের একটা আলাদাই রূপ দেখতে পাওয়া যায়, এখন সেটাই আমরা এনজয় করছি। হালকা দেখুন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘের খেলা চলছে। এক অপরূপ সৌন্দর্য। যারা সত্যি পাহাড় ভালোবাসেন, বর্ষাকাল কিন্তু তাদের খুব টানে। এটা হচ্ছে রুম নাম্বার 6, ট্রিপল বেডের একটা রুম এবং অ্যাটাচ ব্যালকনি আছে, সাথে তিস্তা ভিউ আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তাই দেখাতে পাচ্ছি না। ঠিক তার পাশেই আছে রুম নাম্বার 7। রুম নাম্বার 7 কিন্তু একটা ডাবল বেডের একটা রুম, এটাও কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে, তার সাথে তিস্তা ভিউ এবং পার্সোনাল ব্যালকনি আছে বেসিক্যালি।
আর এটা হচ্ছে রুম নাম্বার 8, এটাও ডাবল বেডের একটা রুম, কিন্তু এখানে আছে কমন ব্যালকনি। আর এটা হচ্ছে রুম নাম্বার 5, এটাও একটা ট্রিপল বেডের রুম, বিশাল বড় একটা রুম, এবং এটা হচ্ছে কমন ব্যালকনি, মানে রুম নাম্বার 5 এবং রুম নাম্বার 8 এর হচ্ছে কমন ব্যালকনি এই জায়গাটা। মোদ্দা কথা, রুম নাম্বার 6 এবং 7 এ পার্সোনাল ব্যালকনি উইথ তিস্তা ভিউ, এবং রুম নাম্বার 5 এবং 8 এ কমন ব্যালকনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ। একদম টপ ফ্লোরে দুটো রুম রয়েছে, দুটো রুমই কিন্তু হানিমুন সুইট, অর্থাৎ হানিমুন কাপলদের জন্য কিন্তু স্পেশাল। রুম নাম্বার 9 অ্যান্ড রুম নাম্বার 10। রুম নাম্বার 9টা কিন্তু জাস্ট আমাদের ফাটাফাটি লেগেছে। রুমের একদিকে পরিষ্কার দিনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, প্লাস রাত্রিবেলা কিন্তু কালিম্পং এর নেকলেস ভিউ, ঠিক অপর দিকেই আছে তিস্তা নদীর ভিউ, এবং এই রুমের সাথেই আছে অ্যাটাচ বিশাল বড় পার্সোনাল ব্যালকনি, যেখানে বেরিয়ে গেলে আপনারা সানরাইজ এবং সানসেট দুটো ভিউ এনজয় করতে পারবেন। অর্থাৎ একই রুমে থেকে এতগুলো ভিউ কিন্তু এনজয় করা দারুণ একটা ব্যাপার। রুম নাম্বার 9 থেকে বেরিয়েই রয়েছে কমন ছাদ, এবং দেখতেই পাচ্ছেন কিরকম মাউন্টেন ভিউ আপনারা পাবেন, এবং পরিষ্কার দিনে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও পাবেন। তার সাথে এই হচ্ছে রুম নাম্বার 10। রুম নাম্বার 10টাও কিন্তু কম যায় না। রুম থেকেই এদিকে যেমন সানসেট পেয়ে যাবেন, যেটা কিছুক্ষণ পরেই আমরা উপভোগ করতে পারবো, তার সাথে এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর ব্যালকনিতে বেরোলেই সানরাইজ আর তিস্তা ভিউ। তো এই বিল্ডিং এর টোটাল 10খানা রুম রয়েছে, প্রত্যেকটাই দেখিয়ে দিলাম তার একটাই কারণ, আমাদের প্রপার্টি খুব ভালো লেগেছে এবং বিভিন্ন রুম বিভিন্ন রকমের, তাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই কারণেই। বৃষ্টিটা একটু থেমেছিল, আবার চলে এসেছে, তাই আমরা আবার বেরোতে পারছি না। আজকে আমাদের এরকমই চলছে, বারবার বৃষ্টি আসার কারণে আমাদের শুট একটু একটু বন্ধ থাকছে। তবে এখান থেকে একটু বুঝিয়ে দিই, ওই দিকটা যে দেখা যাচ্ছে একটা ভিউ পয়েন্ট, ওখানে ভিউ পয়েন্ট রয়েছে, বাচ্চাদের খেলার এরিয়া রয়েছে, তার সাথে এটা যেটা বলেছিলাম ওনাদের প্রাইভেট প্রপার্টি, এই যে ওপরে একটা কটেজ মতন আছে, এটা হচ্ছে ড্রয়িং এরিয়া। এখানে বসে বসে যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, তেমনই তিস্তা নদীর ভিউ পাওয়া যাবে, এবং সন্ধ্যের সময় চা বা স্ন্যাক্স যা কিছু দেওয়া হয় গেস্টদের কিন্তু এখানে অ্যালাউ করা হয়। এই যা ঝিরঝিরে বৃষ্টি চালু হয়েছে, এ মনে হচ্ছে থামার নয়। অপেক্ষা করে আছি কখন ওয়েদারটা একটু ক্লিয়ার হবে, আপনাদেরকে বাইরেটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। টয় ট্রেনে বসে খেতে তো বেশ মজা হচ্ছিল আমাদেরও, বাচ্চাদের তো হবেই, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এবং পুরোপুরি ওয়ার্কিং কন্ডিশনে নয়, যেহেতু কিচেনটা এখনো রেডি না, তার জন্য আমরা এখানে যে ভিতরে যে ডাইনিং এরিয়া রয়েছে ওখানেই খাচ্ছি, একদম টেবিল ভর্তি লাঞ্চ রেডি। তো দেখিয়ে দিই কি কি আছে। গরম ভাতে খাওয়ার জন্য ঘি, তার সাথে এখানে মুগের ডাল, পটল আলুর তরকারি, আর এটা রয়েছে মাছ। মাছটাও কিন্তু দেখেই খুব লোভ লাগছে, এত সুন্দর গন্ধ আসছে, দারুণ। আর তার সাথে এখানে রয়েছে আলু ভাজা ঝুরঝুরে, আর এখানে রয়েছে টমেটোর চাটনি, যেটা ওর ফেভারিট। মাছের গ্রেভিটা জাস্ট দুর্দান্ত হয়েছে, তার সাথে পটল আলুর তরকারিটাও দারুণ। পাহাড়ের যতগুলো হোমস্টেতে ফিশ কারি খেয়েছি তার মধ্যে সিরিয়াসলি এটা দি বেস্ট কেন বললাম, জাস্ট বাঙালি স্টাইলে করা, দুর্দান্ত খেতে হয়েছে। তার সাথে পটল আলুর তরকারিটা লাজবাব, মানে লাঞ্চ জমিয়ে করেছে। এবার আমি এমন একটা ছেলে, সেটা হচ্ছে যে পাঁপড় ভাজা, মানে চাটনির সাথে একটু পাঁপড় ভাজা ভেঙে ভেঙে খেতে পছন্দ করি, সেটা একটু মিস করেছি। যদিও আজকের এই ওয়েদারের কারণে ওটা আমরা পাইনি, বৃষ্টি Exactly. বৃষ্টি হচ্ছিল, কারণ ওখান থেকে এখানে লাঞ্চ নিয়ে আসতে হচ্ছিল, তার জন্যই। পরবর্তীকালে আপনারা এলে কিন্তু পাঁপড় অথবা স্যালাড অথবা বেগুনি এই ধরনের কিছু পেয়ে যাবেন। আর এখানে এখন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপনি জানেন, আপনারা কলকাতায় এত গরমে বসে দেখছেন, কাশ এই ঠান্ডা হাওয়াটা একটু কলকাতায় পাঠাতে পারতাম, তাহলে সবাই খুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন। তো ফাইনালি বৃষ্টি থেমে রোদের দেখা আমরা পাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু পাহাড়ের পারফেক্ট ওয়েদার যাকে বলে, যেটা আমরা শুনে এসেছি যে ক্ষণে ক্ষণে ওয়েদার চেঞ্জ হয়, আজকে তেমনই হচ্ছে। যেমন মেঘের খেলা তেমন বৃষ্টি, মাঝে মধ্যে রোদ, জাস্ট অপূর্ব লাগছে প্রত্যেকটা ওয়েদারই। এই বিল্ডিংটা দেখালাম, এবার যাই বাচ্চাদের সেকশনে।
এই জায়গাটা সব থেকে খোলামেলা, এখানে বড়দের জন্য বেঞ্চ পাতা রয়েছে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য। আর এদিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার সমস্ত কিছু রয়েছে। আর ওইদিকে একটা ভিউ পয়েন্টও করা রয়েছে, তিস্তার ভিউ দেখা বা কাঞ্চনজঙ্ঘা বৃষ্টি পড়লে শেডও করা রয়েছে। আমাদের সত্যি বলতে হোমস্টের থেকেও বেশি ওনার রেসিডেন্সটা ভালো লেগেছে, এবং ওপরে যে বসার জায়গাটা আছে সেটা একবার দেখিয়ে নিয়ে আসি চলুন। এই সিটিং এরিয়াটা কিন্তু সত্যি অ্যাট্রাকটিভ। একদিকে যেরকম তিস্তা নদীর ভিউ আপনাদেরকে বললাম, ঠিক অপর দিকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ, এবং আপনাদের জন্য স্পেশালি কিন্তু ওনার এখানে একটা টেলিস্কোপেরও ব্যবস্থা করেছেন। এবং যদি আপনারা ছাদে বেরিয়ে যান, এখানে আর্টিফিশিয়াল গ্রাস পাতা আছে, দুর্ধর্ষ লাগছে। মে মাসের থার্ড উইক, হালকা হালকা বৃষ্টির পরে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। এবং সোজা যদি দেখাই আপনাদেরকে, এই জায়গাটা হচ্ছে বনফায়ার করার এরিয়া, এবং এই জায়গাটায় কিন্তু একটা সুইমিং পুল হচ্ছে। নভেম্বরে এলে হয়তো এই সুইমিং পুল রেডি হয়ে যাবে। মানে সানসেট, সুইমিং পুল, কাঞ্চনজঙ্ঘা সব মিলে মিশেই প্রপার্টিতে একাকার। তো ডেফিনেটলি ভবিষ্যতেও একবার ইচ্ছা থাকবে এখানে আসার এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করার। সবই তো দেখানো হলো, এবার এই প্রপার্টির মেন অ্যাট্রাকশন থিম যেটা টয় ট্রেন, ওখানেই যাওয়া যাক চলুন। এটাই হচ্ছে ইঞ্জিন, একদম প্রপার ওয়েতে বানানো হয়েছে, এক্স্যাক্টলি ওরকমই লাগছে টয় ট্রেনের মতন। শুধু কালো ধোঁয়াটা উঠছে না। একটু ইঞ্জিনে উঠলাম। আর বলে রাখি, এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট মতন বানানো হচ্ছে। আর এদিকটা যেমন ডাইনিং এরিয়া বললাম, ওটা হচ্ছে এখনো এখানে কিচেন গুলো এখনো রেডি না। আর এইদিকে টিকিট কাউন্টারও হচ্ছে, সমস্ত কিছু আপনারা পরে এলে দেখতে পাবেন। এই টয় ট্রেনে আসার কিন্তু দুটো রাস্তা আছে, একটা ওদিক দিয়েও আসতে পারেন, একটা ডাইরেক্টলি রুম থেকেও কিন্তু সিঁড়ি করা আছে। এবার আমরা ইন্টেরিয়ার পার্টটা দেখবো, ভীষণ ইন্টারেস্টিং ওয়েতে বানানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন টেবিল চেয়ার পাতা রয়েছে। প্রপার্টি একদম যখন ফুললি রানিং হয়ে যাবে তখন কিন্তু এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার সমস্ত কিছুই করতে পারেন। এবং এখানে লাইভ কিচেন থাকবে, সেখান থেকে যেরকম টিকিট কাউন্টারে টিকিট কেটে সেখানে আপনারা বলবেন, এখানে খাবার সার্ভ করা হবে। খুব ইন্টারেস্টিং ওয়েতে বানানো এবং পুরো উডেন ফিনিশ, দারুণ লেগেছে আমাদের এটা। ভিডিও শুরুতেই বলেছিলাম এই প্রপার্টি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে এনজয় করতে পারবেন। বাচ্চাদের জন্য এবং আমাদের মতো বড়দেরও আমরা যদি এক্সাইটেড হয়ে যাচ্ছি, বাচ্চারা তো হবেই। তার সাথে বাচ্চাদের খেলার জায়গা বললাম। আর একদম নিচেই যেখান পর্যন্ত গাড়ি আসে ওখানে কটেজ হচ্ছে, যাদের পায়ের সমস্যা, বয়স্ক তাদের জন্য ওখানে কটেজ, ওখানে থাকতে পারবেন। হানিমুনার্সদের জন্য উপরে রুম রয়েছে, কাপেলদের জন্য বিভিন্ন রুম রয়েছে, এবং ফ্যামিলি বা গ্রুপ এলেও, যেটা আমরা নিচের ফ্লোরে দেখালাম 3টে রুম একসাথে, ওখানে থাকতে পারবেন। তো হলো না, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার্টি। আজকে সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির জন্য আমাদের লাঞ্চ করতে অনেকটা বিকাল হয়ে গিয়েছিল, এবং লাঞ্চের পরও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি, তাই সেভাবে আজকে গ্রামটা হেঁটে ঘুরতে যেতে পারিনি। যারা আমাদের মতো হেঁটে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য বলে দিই, একদিকে যেরকম সান্তার গ্রামটা আপনারা ঘুরে দেখতে পারেন, অন্যদিকে একটা ছোট্ট পাইন বোন আছে, মানে বেসিক্যালি একটা জঙ্গল ট্রেল, সেখান দিয়ে আপনারা কিন্তু হেঁটে ওই জায়গাটা ঘুরে আসতে পারেন। আর যারা মনে করছেন এখানে 2 থেকে 3 দিন থেকে গাড়ি নিয়ে সাইট সিইং করবেন, তাদের জন্য কয়েকটা কথা বলে দিই যে চারখোল আছে, পান্বু আছে, নকদারা আছে, সিঞ্জি আছে, পাবং আছে, লাভা, লোলেগাঁও, এই সমস্ত জায়গাও কিন্তু এখানে থেকেই আপনারা কভার করতে পারেন। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে এবং সমস্ত আলো জ্বলে উঠেছে। আর পার্টিকুলারলি এই হোমস্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, সেটা দিনের বেলা হোক কিংবা সন্ধ্যাবেলা। তাই এখানে বসেই কিন্তু আমরা এখন এনজয় করছি। সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু আমাদের স্ন্যাক্স চলে এসেছে। এখানে স্ন্যাক্সে জেনারেলি চিকেন মোমো অথবা চিকেন ফালে দেওয়া হয়, মানে যে কোনো চিকেনের আইটেম দেওয়া হয়। আমাদের আছে চিকেন মোমো, তার সাথে ঝাল ঝাল চাটনি, আর এখানে রয়েছে চিকেন স্যুপ। আমাদের আজকে শো স্টপার এই টয় ট্রেনটা। দিনের বেলা তো একরকম লাগছিলই, সন্ধ্যের পর সমস্ত লাইটস জ্বলার পর এর রূপটাই বদলে গেছে, জাস্ট চোখ সরানো যাচ্ছে না। এই টয় ট্রেনের আরো একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা অরিজিনাল টয় ট্রেনের মতনই এখান দিয়ে ধোঁয়া বেরোবে অকেশনালি। তার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে বারবিকিউ করার জায়গা। এখানে যখনই বারবিকিউ হবে তখনই কিন্তু ওপর দিয়ে ধোঁয়াটা বেরোবে।
দারুণ একটা কনসেপ্ট। এই টয় ট্রেন কাম হেরিটেজ ডাইনিং এরিয়াটাকে সন্ধ্যেবেলা তো অপূর্ব লাগছেই, তবে গোটা প্রপার্টিটাকে যদি পাখির চোখে দেখেন তাহলে একদম ক্রুজের মতন লাগছে, লাক্সারিয়াস ক্রুজ মনে হচ্ছে অন্ধকার সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এখানে চাটা জাস্ট দুর্দান্ত খেতে। তো চা খেতে খেতেই বলি এখানে আসা সার্ভিস গাড়ির ব্যাপারে। হয়তোবা এই প্রপার্টিতে যারা আসবেন তারা শেয়ার গাড়ি অ্যাভেল করে আসবেন না, তারপরেও বলি শিলিগুড়ির শালুগাড়া মোড় থেকে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে একটা এবং দুপুর 1:30টা থেকে 2টোর মধ্যে আরো একটা সার্ভিস গাড়ি ছাড়ে, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 200 টাকা এবং এখানে আসতে সময় লাগায় 2.5 থেকে 3 ঘন্টা। যদি আপনারা ওই সার্ভিস গাড়ি অ্যাভেল করতে না চান তাহলে কালিম্পং বা গ্যাংটকগামী যে কোনো গাড়িতে আপনারা চলে আসুন কালীঝোড়া। কালীঝোড়া থেকে একটা প্রাইভেট গাড়ি হায়ার করে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। যারা কালিম্পং থেকে আসবেন ভাবছেন, দুপুর 1:30টা থেকে 2:30টার মধ্যে 2 থেকে 3টে সার্ভিস গাড়ি আছে, যার ভাড়া ওই 200 থেকে 250 টাকা, সময় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে একটা এবং দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে আরো একটা সার্ভিস গাড়ি ছাড়ে, যার ভাড়া এবং টাইমিং অলরেডি বলে দিয়েছি। আমরা কিন্তু এখানে এসেছি কালকে রাত্রিবেলা। একটা অনন্য অভিজ্ঞতা একটু শেয়ার করি। আমরা এসেছি এই প্রপার্টির হোমস্টে ওনারের সাথে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে এবং কালকে শিলিগুড়ি থেকে আমরা রওনা দিয়েছি রাত্রি 11:30টার সময়। প্রথমবার নর্থ বেঙ্গলের পাহাড়ে এসেছি এত রাতে, সে এক আলাদাই অভিজ্ঞতা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, রাস্তাঘাটে তেমন কোথাও কেউ নেই। এখানে যখন এসে পৌঁছালাম তখন রাত্রি 1:30টা। এসে দেখি হালকা করে কালিম্পং এর নেকলেস ভিউ তখনও দেখা যাচ্ছে, পাহাড়ের মিটিমিটি আলো জ্বলছে, হোমস্টে জ্বলে উঠেছে। মানে দারুণ লাগলো এখানে আসার পরে। আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে পরবর্তীকালে আসতে চাইছেন এখানে, বলে রাখি রাস্তাঘাট কিন্তু ভালো, তবে হ্যাঁ কালীঝোড়ার পর থেকে কিন্তু বেশ কিছুটা বাঁক আছে, মানে অনেকটাই বাঁক আছে। যারা পাকাপোক্ত ড্রাইভার আছেন, যারা ভালো গাড়ি চালাতে পারেন, তাদের কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে পার্কিং এর ফেসিলিটিও আছে। বাকি কিন্তু এখানে আর কোথাও কোনো সমস্যা নেই আসার ক্ষেত্রে। প্রাইভেট গাড়ি হোক বা সার্ভিস গাড়ি হোক, খুব ইজিলি এখানে চলে আসতে পারেন। তো ওভারব্রিজ দিয়ে নেমে আমি চলে এসেছি সামতার গ্রিনারি স্টেশনে। এখন এক্স্যাক্টলি 10টা 15 বাজে, আর এই সময়ে কিন্তু আজকে ট্রেনটা হল্ট দিয়েছে ডিনার করার জন্য। তো চলুন দেরি না করে ঝটপট ট্রেনে উঠে ডিনারটা সেরে নিই, না হলে আবার ট্রেনটা ছেড়ে দেবে কোথায়। এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে কিন্তু ডিনার করার এক্সপিরিয়েন্সই আলাদা, কি তাই তো? একদম। এখানে আছে সালাড, তার সাথে আছে ডাল, এখানে চিকেন, ওয়াও মাই ফেভারিট। দেন এখানে এটা কি পনিরের একটা সবজি, বাহ। তার সাথে আমরা রুটি নিয়েছি, আপনারা চাইলে রাইস নিতে পারেন। এই প্রথমবার কোনো পাহাড়ি মেয়ের হাতের রান্না খাওয়ার পর মনে হলো যে বাঙালির অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি। মানে পর্যাপ্ত তেল মশলা দিয়ে এত ভালো রান্না করেছিল, একবারের জন্য মনে হয়নি কোনো পাহাড়ি মেয়ে করেছে। এবং চিকেন তো ছেড়ে দিন, পনিরটাও এত সুন্দর করেছিল, যেখানে পায়েল খায় না ও পর্যন্ত খেয়েছে। তো যারা খেতে পছন্দ করেন তাদের ডেফিনেটলি এই জায়গাটা একবার আসা উচিত। ডিনারের পর্ব মিটিয়ে ট্রেন কিন্তু চলতে শুরু করেছে আবার নিজস্ব গতিতে। কাল সকালে হল্ট দেবে ফাইনাল ডেস্টিনেশন। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে। তবে 5 মিনিট আসার পরই হালকা করে গরম হচ্ছে, ঘেমে গেছি। কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, সকালের দিকটা নীল আকাশ, অন্যরকমই, পাহাড়গুলো খুব ভালো বোঝা যাচ্ছিল। আজকে কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে। আর আমরা 5 মিনিট আসার পরেই চলে এসেছি এই পাইন গাছের যে বনটা ছিল, বন বা জঙ্গল বলাটা ভুল, জাস্ট কয়েকটাই গাছ রয়েছে। তো এখান দিয়ে এই সরু ট্রেলটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে, নেচার ওয়াক হয়ে যাচ্ছে আমাদের। এই জায়গাটা এসে কিন্তু বেশ কয়েকটা পাইন গাছ রয়েছে এবং এখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, ঠিক বুঝতে পারছি না যে কোন জায়গাটায় গেছে। আবার এদিক দিয়েও একটা রাস্তা গেছে। আর এই হচ্ছে দেখুন পাইন গাছ, সারি সারি পাইন গাছ লাইন ধরে একদম দাঁড়িয়ে আছে। পাইন বনের জঙ্গল ছেড়ে আবার আমরা মেন রাস্তায় উঠেছি। এটা হচ্ছে বেসিক্যালি গাড়ির রাস্তা, আর রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যেহেতু একদিন আগেই বৃষ্টি হয়েছে। পুরো এরিয়াটা বেসিক্যালি সামথার, বাট সামথারের আন্ডারেও যদি একটা ছোট্ট গ্রামের কথা বলি, স্পেসিফিক্যালি এই গ্রামটা, এর নাম হচ্ছে জুকেনিদারা।
ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা বাড়ি রয়েছে, একদম শান্ত শিষ্ট পরিবেশ, ন্যাচারাল বিউটিতে ভরা। এ এক অন্যরকম সামথার, অফবিট সামথার। কিছুক্ষণ হেঁটেই আমাদের হালাত সিরিয়াসলি টাইট হয়ে গেছে, মানে এইটুকুতেই। এবছরে পাহাড়ে আমরা এত গরম দেখতে পাচ্ছি, খুব ভয় লাগছে। তাই সকলকে রিকোয়েস্ট ভিডিও থ্রু দিয়ে যে যত পারবেন গাছ লাগান এবং সবাইকে অনুপ্রাণিত করুন। কালকে যার কথা বলছিলাম, দীপা, ও আমাদের জন্য চাটা বানাচ্ছে। এবং এই মেয়েটাকে একবার ভিডিওতে না দেখালেই নয়, কারণ এই মেয়েটার হাতের রান্না আগেই বলেছি মন জয় করে নিয়েছে। দীপা, এই হচ্ছে দীপা, নেপালি একটা বাচ্চা মেয়ে, কিন্তু এত ভালো রান্না করে সত্যি। মানে এখানে এলে মানে প্রতিটা গেস্ট না এর প্রশংসা করে যাচ্ছে। दीपा, कहाँ से सीखा तुमने ये इतना अच्छा खाना बनाना? यहीं पे सीखा? सब कुछ बना लेते हो ना एकदम? मोटा-मोटी बनाते हैं কিন্তু ভালো বানায়, এখানে এলে বুঝতে পারবে। अभी चाय रेडी हो गया? ठीक है, এখন একটু চা খাই। চায়ের সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্টটাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে গরম গরম চিকেন ফালে, তার সাথে বয়েলড এগ। আপনারা কিন্তু এখানে চাইলে আলুর পরোটা থেকে শুরু করে লুচি, আলুর দম, এই সমস্ত কিছুও কিন্তু ব্রেকফাস্টে পেতে পারেন। নমস্কার, আমি তন্ময় ধর। আমি এই সামথার গ্রিনারির ওনার বলতে পারেন, অ্যাট দি সেম টাইম ম্যানেজারও ভাবি নিজেকে। সাহেল স্টোরিকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই প্রপার্টিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য ওনারা যে এসছেন, এতটা সময় দিয়েছেন, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের সকলকে আমি বলবো, যারা নেচার ভালোবাসেন, যারা প্রকৃতির মধ্যে থাকতে চান, তারা একবার আসুন এই সামথার গ্রিনারিতে। আমি কথা দিচ্ছি বা আমি গ্যারান্টি দিচ্ছি যে এই জায়গাটায় একবার এলে আপনাদের মনে হবে মাঝে মাঝেই চলে আসি, সময় সুযোগ পেলেই চলে আসি। কারণ একদম সবুজের মধ্যে থাকা, আর চারিদিকে এত সুন্দর পরিবেশ, পাখির ডাক, সামনে কাঞ্চনজঙ্ঘা, পিছনে তিস্তা, এরকম একটা লোকেশনে এসে আপনারা মুহূর্ত কাটান। দেখুন, এই মুহূর্ত আপনাদের সারা জীবনের একটা সঞ্চয় হয়ে থাকবে। যদি কমার্শিয়াল দিক জানতে চান, তাহলে বলবো আমাদের এখানে রুম ট্যারিফ যেটা আছে সেটা 2,500 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটেগরির, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইরকম অনুযায়ী আলাদা আলাদা আছে। আর কেউ যদি মনে করেন যে না, আমরা পুরো প্যাকেজ চাই থাকা খাওয়া নিয়ে, তাহলে আমাদের রুম মানে এই প্যাকেজ চার্জ হচ্ছে 2,200 টাকা পার ডে পার হেড। এর মধ্যে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার, এবং সবগুলোই ভেজ নন ভেজ সব রকম অপশানই থাকে, যে যেটা চাইবেন। ইভেন ইভিনিং স্ন্যাক্সেও আমাদের নন ভেজই আইটেম থাকে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই আপনারা নিতে পারবেন। ইভেন যদি আপনারা ব্রেকফাস্টে কোনো মেনু চুজ করে দেন, সেটাও আমরা বানিয়ে দিই, কারণ আমাদের এখানে নিজস্ব কুক থাকে, সর্বক্ষণের কুক। আপনারা যা চাইবেন সেটাই মানে পেয়ে যাবেন। আর যদি যারা শুধু রুম রেন্টে থাকবেন, তারা অপশান দিলে যেটা মনে করবেন যে আমরা লাঞ্চে এই খেতে চাই, সেটাই বানিয়ে দেওয়া হবে। আমাদের সেই অপশানও রয়েছে। বাইরে এসে আপনারা নিজের বাড়ির ফিল করতে পারেন, বাড়িতে যেরকম খাওয়া দাওয়া করেন সেই রকমই আপনারা এখানে পাবেন, এবং সেখানে কোয়ালিটিও কোনো কম্প্রোমাইজ করা হয় না। তো এইগুলো আমাদের এই সামথার গ্রিনারির স্পেশালিটি বলতে পারেন। আর সর্বোপরি যেটা প্রথমেই যেটা বললাম, যে প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির সাথে থাকার যে এরকম একটা জায়গা, সেটা এখানে এলে আপনারা ফিল করতে পারবেন। আমাদের ট্যাগলাইনও দেখবেন, লেটস ফিল দ্য নেচার। তো নেচারকে ফিল করতে চলে আসুন সামথার গ্রিনারিতে, অসম্ভব ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলছি। ধন্যবাদ। আচ্ছা, এখানে মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে একটু বলে দিই। জিও এবং এয়ারটেল বাইরে তো স্ট্রং, বাট রুমের মধ্যে কিন্তু একটু উইক। তার জন্য এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর এটা কিন্তু পেট ফ্রেন্ডলি একটা প্রপার্টি। তো বেসিক্যালি এটা যখন স্টার্ট হয়েছিল একটা হোমস্টে হিসাবে, কিন্তু এখন অনেক রুম বাড়ছে, তো এটাকে একটা রিসর্টে আস্তে আস্তে কনভার্ট করা হচ্ছে। এবার অন্যান্য রিসর্টে যেরকম রেট থাকে, যেরকম প্রাইস থাকে, সেই অনুযায়ী কিন্তু এখানে রিজনেবল প্রাইসই আছে। এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মডার্ন ফেসিলিটিস তো আছেই। আমরা যেহেতু এখানে হঠাৎ করে এসেছিলাম এবং এখানে কোনো রকম যেহেতু আর কোনো গেস্ট নেই, বৃষ্টিও পড়ছিল, তাই আমাদের কালকে লাঞ্চের আইটেম একটু কম ছিল। কিন্তু আপনারা যদি পরবর্তীকালে এখানে আসেন, আপনারা কিন্তু লাঞ্চে এর থেকে বেশি আইটেমও পাবেন। আপনাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, সেটা একটু আগে থেকে জানিয়ে দেবেন। জানেন এটা একটা পাহাড়, তাই পাহাড়ের সমস্ত কিছুর অ্যাভেলেবিলিটি একটু প্রবলেম থাকে। আগে থেকে জানিয়ে দিলে উনি সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করে রাখতে পারেন। আর যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য বলতে পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। মেন রাস্তা থেকে একটু হোমস্টে আসার একটুখানি রাস্তা খারাপ আছে, সেটাও পরবর্তীকালে মেরামত করে দেওয়া হবে।
বাকিবাদ আর কোথাও কোনো সমস্যা হয়নি, আমাদের বেশ ভালোই কেটেছে এবং এখানে গেলে আপনাদেরও আশা করছি ভালোই কাটবে। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন